কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এই কথাটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর ভয়ঙ্কর পরিণতির কথা আমরা কজনই বা জানি। আচ্ছা, যদি এমনটা হয় যে যার উপর কালো জাদু করা হচ্ছে তার সাথে কোনো কিছু না ঘটে, যে করাচ্ছে তার উপরে যদি সমস্ত ক্রিয়াটা ফিরে আসে, তখন ঠিক কি ঘটতে পারে ভাবতে পারছেন? আরেকটা কথা, কি কি ক্ষেত্রে এই ক্রিয়া নিজের উপরেই ফিরে আসে, আর যদি ফিরেও আসে তাহলে তার শেষ পরিণতি বা কি হতে পারে? এই প্রত্যেকটি কথা জানতে হলে আজকের ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন, কেননা আজ থেকে ঠিক 9-10 মাস আগে তারাপীঠ মহাশ্মশানে এইরকমই একটা ঘটনা ঘটে, যেই ঘটনার জন্য ঘটনাকারীকে এক মারাত্মক রকমের মাসুল গুনতে হয়। হ্যাঁ, এই ঘটনাটার শেষ পরিণতিটা অত্যন্তই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে পুরো ঘটনাটা শুনলে আপনাদের গায়ের প্রত্যেকটা লোম পুরো দাঁড়িয়ে যাবে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের মেন ঘটনায়। তবে তার আগে বলে রাখি, এই ঘটনাটা আমি কিন্তু আমার এক দুঃসম্পর্কের পিস্তত ভাইয়ের মুখ থেকে শুনেছি। ভাইয়ের নাম নিলয় চ্যাটার্জি, বাড়ি বর্ধমানের কাটোয়াতে। এই নিলয়ের ছোট কাকা, সে কিন্তু তারাপীঠ শ্মশানের একজন তান্ত্রিক। তাহলে বুঝতেই পাচ্ছেন যে নিলয় কিভাবে এই ঘটনাটা জানলো। যাই হোক, তাহলে আর কথা বাড়াচ্ছি না, ঘটনাটা শুরু করছি। নিলয় ঠিক যেভাবে আমাকে ঘটনাটা বলেছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটা বলার চেষ্টা করছি। উৎপলদা, তুমি তো সত্য ভৌতিক ঘটনা শোনাও, তো আই তোমাকে একটা ঘটনা বলছি, যে এই ঘটনাটা গত বছর কালী পুজোর ঠিক পরের অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে ঘটে। ঘটনাটা ঘটে কলকাতার এক ব্যবসায়ীর সাথে। না, শুধু তার সাথেই নয়, ঘটনাটা ঘটে তার পুরো পরিবারের সাথে। আমার ছোট কাকা কাশীনাথ চ্যাটার্জি, তার ছোট থেকেই তন্ত্র সাধনা, মন্ত্রজপ এগুলোতে ভীষণ আগ্রহ ছিল। তাই বড় হতেই বিয়ে শাদী, চাকরি, ব্যবসা কোনো কিছু না করেই সে চলে যায় তারাপীঠে। সেখানকার এক তান্ত্রিকের সঙ্গে থেকে তার শিষ্য হয়ে ওঠে। বলতে গেলে বর্তমানে সেও একজন ছোটখাটো তান্ত্রিক। কাকা সংসার ধর্ম করেনি ঠিকই, কিন্তু সে মাঝে মধ্যেই বাড়ি আসে, আমাদের খোঁজ খবর রাখে। তো এইরকমই একদিন কাকা বাড়িতে আসে। সে বাড়িতে এলে আমি তাকে বলি যে, কাকা, তোমরা তো তারাপীঠের তন্ত্র সাধনা করো, তাহলে তোমাদের সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি? তখন কাকা আমাকে বলে ওঠে, আরে বোকা, আমাদের তো ভূত প্রেত নিয়েই কাজ, তাহলে ভৌতিক ঘটনা ঘটবে না? আমি তখন কাকাকে রিকোয়েস্ট করি যে তাহলে একটা ঘটনা শোনাও না। কাকা তখন আমাকে বলে ওঠে, ঘটনা তো অনেকই আছে, তবে তুই যখন এত করেই বলছিস, তখন তোকে একটা ঘটনা বলি। বলতে পারিস এই ঘটনাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা ঘটনা। আর এই ঘটনাটা খুব রিসেন্টলি ঘটেছে, গত বছর কালী পুজোর ঠিক পরের অমাবস্যার রাতেই ঘটেছে। দেখ, তান্ত্রিক শক্তি কোনো খেলা নয়, তন্ত্রমন্ত্রের ক্ষমতা আছে, তবে সেটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করাই উচিত। কিন্তু এই ক্ষমতাকে যদি কখনো নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু ক্ষতিটা অন্যের না হয়ে নিজের উপরে ঘুরে আসে। তোকে এত কথা বললাম কারণ আমার গুরুদেব শ্যামাপ্রসাদ আচার্যি, উনি কিন্তু তারাপীঠের এক নামকরা তান্ত্রিক। তার কাছে প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করে। তো এইরকমই একদিন কলকাতার এক ব্যবসায়ী, নাম সম্ভবত শম্ভুনাথ ঘোষাল, বয়স প্রায় 43-44 হবে, পরিপাটি কাপড় চোপড়, গলায় সোনার চেন, হাতে দামি ঘড়ি, বেশ গম্ভীর স্বভাবের একজন লোক। সে গুরুদেবের কাছে আসে। তার কণ্ঠে রাগ আর হতাশার একটা মিশ্রণ ছিল। তো সে গুরুদেবের কাছে বসে গুরুদেবকে বলে, বাবা,
আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আপনি দয়া করে আমাকে বাঁচান, নয়তো মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই। এইভাবে সে তার পুরো কষ্টের কথাটাই খুলে বলে। এই যেমন লোকটা একসময় কলকাতার বড় ব্যবসায়ী ছিল। সে তার বন্ধুর সঙ্গে মিলে ব্যবসা করত, কিন্তু কয়েক বছর আগে সেই বন্ধু আলাদা হয়ে যায়। সে নিজে ব্যবসা শুরু করে এবং তার ব্যবসা খুব ভালোভাবে চলতে থাকে। তবে এই লোকটির ব্যবসা একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়, বলতে গেলে মাটিতেই মিশে যায়। সে যত টাকা বিনিয়োগ করেছিল তার পুরো টাকাই পুরো লসে যায়। দোকান গোডাউন সব বন্ধ হয়ে যায়। লোকজনের ঋণ শোধ করতে পারে না। সে আরো বলে যে তার বিশ্বাস তার বন্ধুই তাকে ধ্বংস করেছে। তার বন্ধুই তার পিঠে ছুরি মেরেছে। তার সমস্ত কাস্টমারকে তার বন্ধুই টেনে নিয়েছে। তো সে গুরুদেবের কাছে একটাই দাবি করে যে সে তার বন্ধুর শাস্তি চাই। সে চাই তার বন্ধুর পরিবার ধ্বংস হয়ে যাক, তার ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাক এবং সে যেন বড় রকম কোনো রোগে পড়ে অসুস্থ হয়। মানে এই লোকটি চায় যে তার বন্ধু বুঝুক যে কষ্ট কাকে বলে। গুরুদেব সব শুনে তাকে সাবধান করেছিল। তাকে বলেছিল যে দেখো, কারো ক্ষতি করা আমার কাজ নয়। কালো জাদু, শ্মশানের ক্রিয়া এসব যদি অন্যায়ভাবে করা হয় তাহলে এর ফল খুবই খারাপ হয়। কারোর ক্ষতি করার জন্য যদি তুমি মিথ্যা বলো তাহলে উল্টে সমস্ত বিপদ তোমার উপরে ঘুরে আসবে। কিন্তু সেই ব্যবসায়ী সে কিছুতেই কিছু বুঝতে চাইছিল না। সে রীতিমতো গুরুদেবের পা ধরে কাকুতি মিনতি করতে লাগলো। সে বলতে লাগলো, আমি প্রতারিত, আমাকে ও পথের ভিখারি বানিয়ে দিয়েছে, আমি ও শাস্তি চাই, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। গুরুদেব তাকে বহুবার বুঝিয়েছিলেন, কিন্তু তার রাগ, ঘৃণা, তার প্রতিশোধের আগুন এতটাই গভীর ছিল যে সে তার সিদ্ধান্তে অনড় ছিল। তবে একটা সময় গুরুদেব রাজি হয়, তবে তিনি শর্ত দেন। তিনি বলেন যে ঠিক আছে, তাই হবে, তবে শোনো, যদি তোমার কথা সত্যি হয় তবে এই ক্রিয়া ওই ব্যক্তির উপরে পড়বে, আর যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে কিন্তু সমস্ত বিপদ তোমার উপরে নেমে আসবে। তখন কিন্তু আমি আর কিছুই করতে পারবো না। লোকটি গুরুদেবের এই প্রস্তাবে রাজি হয়। গুরুদেব তাকে অমাবস্যার দিন আবারও তারাপীঠে আসতে বলে। তো সেই কথা মতো লোকটি অমাবস্যার দিন সন্ধেবেলাতে আবারও তারাপীঠে আসেন। গুরুদেব তাকে নিয়ে রাত 2টোর সময় শ্মশানের গভীরে প্রবেশ করেন। সেই মুহূর্তে শ্মশানের ওই স্থানে আমি, গুরুদেব আর সেই ব্যবসায়ী। চারিপাশ তখন নিস্তব্ধ। আছে বলতে শ্মশানের ভস্ম, জ্বলন্ত চিতা আর শিয়ালের ডাক। তিনজনেই একটা শুকনো জায়গা দেখে মাটির উপর বসলাম। চিতার ভস্ম, তারাপীঠের কালো মাটি, লাল সিঁদুর, মানুষের মাথার খুলি, মোট কথা সবকিছু সাজ সরঞ্জাম সাজানো হলে গুরুদেব এবার তার মন্ত্র পড়া শুরু করেন এবং সবশেষে তিনি একটা মাটির পুতুল বানিয়ে তাতে নখ, কাটা চুল, ছুঁচ এইসব গেথে তাকে আগুনে পুড়িয়ে ফেলেন এবং বলেন, যা, কাজ হয়ে গেছে। ব্যবসায়ী স্বস্তির হাসি হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে ভাবে যে যাই হোক, বন্ধু এবার সর্বনাশের মুখে পড়বে। কিন্তু আসল খেলাটা এখানেই শুরু হয়। সে বাড়ি ফেরার পর, মানে পরদিন সকাল থেকেই তার জীবনে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথম দিকে ছোটখাটো ঘটনায় ঘটছিল, এই যেমন বাসনপত্র ফেলে দেওয়া, রাতে ঘুম থেকে উঠলে খাটের পাশে কোনো ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখা, এছাড়াও দরজার বাইরে কখনো কারোর কান্নার আওয়াজ, কখনো কারোর হাঁটার আওয়াজ, এইসব। তবে কয়েকদিন পর থেকে শুরু হলো আসল ভয়ঙ্কর ঘটনা।
এই যেমন কয়েকদিনের মধ্যেই লোকটির মা হঠাৎ করে অসুখে পড়ল। পুরো শরীর জুড়ে জ্বালা ভাব, গলা শুকিয়ে যাওয়া, রাতের বেলায় হঠাৎ করেই গলা ফাটিয়ে চিৎকার করা। এছাড়াও আরো বেশ কিছু ঘটনা ঘটছিল। ওরা ডাক্তার দেখিয়েছিল, অনেক পরীক্ষা নিরীক্ষাও করিয়েছিল, তবে রোগ কিছুই ধরা পড়েনি। এছাড়াও লোকটির মা হামেশাই একটা কথা বলতেন যে তিনি নাকি রাতের বেলায় কালো কালো ছায়া দেখতে পান, যারা নাকি তার মাথার সামনে ঘোরাঘুরি করে, এমনকি তার মাঝে মধ্যে গলাও টিপে ধরে। যদিও এই কথাগুলোকে প্রথম দিকে ওই ব্যবসায়ী বিশ্বাস করেনি। সে ভেবেছিল যে মায়ের হয়তো মানসিক ভ্রম হয়েছে। তবে এইরকমই এক রাতে ওই ব্যবসায়ীর মা মারা যান। পরদিন সকালে ব্যবসায়ী এবং তার স্ত্রী তারা দেখে যে মায়ের মুখ থেকে সাদা টাইপের একটা কষ বেরিয়ে এসেছে। এছাড়াও মায়ের পুরো শরীরটাই একদম শক্ত হয়ে গেছে। এই ঘটনার ঠিক 1-2 দিন পর আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। এবার ঘটনা ঘটতে শুরু করলো তার স্ত্রীর উপর। সে প্রতিদিন রাতেই ঘুম থেকে উঠে অদৃশ্য কার সাথে অদ্ভুত রকম আওয়াজে কথা বলতো। কখনো আধা বাংলায়, কখনো অচেনা ভাষায়, আবার কখনো কখনো কর্কশ গলাতেও কথা বলতো। এমনকি তার চোখগুলো পুরো লাল হয়ে যেত। একদিন তো মারাত্মক রকমের একটা ঘটনা ঘটলো। ওই ব্যবসায়ীর স্ত্রী সে নিজেই নিজের 12 বছরের ছেলের চুল মুঠি ধরে তাকে মাটিতে আছাড় দিতে লাগলো। ওদিকে ছেলে কষ্ট পেয়ে যত কাঁদছে, সে যেন হা হা করে ততই পৈশাচিক হাসি হাসছে। তবে এইসব ঘটনার থেকেও বড় ঘটনাটা ঘটেছিল ছেলেটির উপর। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বাসের ধাক্কায় ছেলেটির ডান পা পুরো পিষে যায়। অনেক ঋণ ধার করে কোনো রকমে টাকা পয়সা খরচা করে ছেলেটিকে বাঁচাই, তবে তার পাটাকে আর বাঁচাতে পারে না। ছেলেটি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। তবে শুধুমাত্র যে তার পরিবারের লোকেই ভুগেছে, সে ভুগেনি এমনটা কিন্তু নয়। সে নিজেও কিন্তু এবার ধীরে ধীরে রোগে পড়তে শুরু করলো। সে একদম শুকিয়ে যাচ্ছিল, তার শরীর সবসময় কাঁপতো। এছাড়াও তার মুখ দিয়ে রক্ত বমি হতো। এমনকি সে প্রায় অনুভব করত যে কেউ যেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এছাড়াও এমনও হয়েছে যে সে যখন আয়নায় তার মুখ দেখতে গেছে, ঠিক তখনই সে তার নিজের মুখের জায়গায় অন্য একটা বিকৃত মুখ দেখতে পেয়েছে। একই সঙ্গে ব্যবসার অবস্থাও আরো খারাপ হতে লাগলো। আগে যদিও দোকানে 1-2 জন কাস্টমার আসতো, এই ক্রিয়া করার পর থেকে তার দোকানে একটা মাছিও উঠতো না। সে যত টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল পুরো টাকাটাই তার চলে যায়। এমনকি ছেলের অপারেশনের জন্য যেই টাকাটা ঋণ নেয় সেই টাকাটাও শোধ করতে পারে না। পাওনাদাররা ঘরে এসে গালাগালি করত। বাড়িতে খাবারেরও অভাব পড়তে লাগলো। তবে এখানেই শেষ নয়, এগুলো ছিল ট্রেলার। আসল ঘটনা এখনো বাকি আছে। লোকটি এবার বুঝতে পারল যে যা ঘটছে সবই তার মিথ্যে বলার জন্য, সবই তার হিংসার জন্য। তান্ত্রিকের বলা সতর্কবাণী পদে পদে ফলছে, সমস্ত ক্রিয়া তার উপরে ঘুরে আসছে। তো সে আবারও তারাপীঠে আসে। গুরুদেবের কাছে এসে সে তার সমস্ত দুঃখ কষ্টের কথা বলে। সে বলে যে আমার ভুল হয়েছে, আপনি দয়া করে আমাকে বাঁচান। আমি মিথ্যে বলেছিলাম, আমার বন্ধু আমাকে ঠকায়নি, আমি হিংসার বশে ভুল পথে গিয়েছিলাম। গুরুদেব তার এই কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, দেখো, তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম যে যদি মিথ্যামিথ্যি কারো ক্ষতি চাও তাহলে কিন্তু সেই ক্ষতিটা তোমার উপরে ফিরে আসবে। তখন কিন্তু আমার আর কিছুই করার থাকবে না, কেননা
ক্রিয়া একবার হয়ে গেলে তাকে কাটানো খুবই কঠিন। গুরুদেবের এই কথা শুনে লোকটি তো আরো বেশি করে ভেঙে পড়ে। সে গুরুদেবের পা ধরে রীতিমতো কান্নাকাটি শুরু করে আর বলতে থাকে যে যা ভুল করেছি সে তো আমি করেছি, তাহলে আমার এই ভুলের জন্য আমার স্ত্রী সন্তান ওরা কেন কষ্ট পাবে? আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। আপনি দয়া করে ওদেরকে অন্তত এই বিপদ থেকে উদ্ধার করুন। গুরুদেব তখন তাকে আবারও বলে, শোনো, একটা উপায় আছে, কিন্তু সেটা খুবই ভয়ঙ্কর। ওদেরকে বাঁচাতে গেলে তোমাকে প্রাণ বিসর্জন দিতে হবে। কি পারবে? লোকটি তখন কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ পারবো। আমি মারা গেলে যদি ওরা ভালো থাকে তো তাই হোক। গুরুদেব লোকটির এই কথা শুনে আমাকে বলে ওঠে, কাশি, তুমি এক কাজ করো, তুমি ওর সঙ্গে একবার ওদের বাড়ি যাও, দেখে এসো ওখানকার অবস্থা কি, তারপরেই ক্রিয়া শুরু করব। তো গুরুদেবের কথা মতো আমি তাই করি। ওই লোকটির সঙ্গে ওই দিনই ওদের বাড়িতে যাই। তবে এই বাড়িতে গিয়ে আমি যে দেখি তা সত্যি ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তার ছেলে বিছানায় শয্যাশায়ী, স্ত্রী একেবারে শুকনো কঙ্কাল, আর ঘর তো নয়, যেন ভাগাড়। সবকিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে এলোমেলো ভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এছাড়াও ঘরে ঢুকতেই একটা পোড়া মাংসের গন্ধ পেয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, ঘরের দেওয়ালে বড় বড় অনেকগুলো কালো দাগও পেয়েছিলাম, যেগুলো দেখতে মানুষের হাতের মতনই, কিন্তু মানুষের হাতের নয়। কেননা সেই হাতের দাগগুলো মানুষের হাতের চেটার থেকে বেশ যথেষ্টই বড়। এছাড়াও রাতের বেলায় বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা লক্ষ্য করেছিলাম। এই যেমন, আমি যেই ঘরে ছিলাম ওই ঘরের টেবিলটা মাঝরাতে হঠাৎ করেই নিচের থেকে নড়ে উঠেছিল। এমনকি আমি যখন ছাদে গিয়েছিলাম তখন ছাদের কোণে একটা পেঁচানো ধোঁয়ার মতন জিনিস দেখতে পেয়েছিলাম, যেটার দিকে তাকাতেই সে অদৃশ্য হয়ে যায়। তবে সেই রাতে তার স্ত্রীর কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখিনি, কিন্তু এটা পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে এই বাড়িতে কোনো এক বড় রকম শক্তি বাসা বেঁধেছে, যে এদের কাউকেই সহ্য করতে পারছে না। তো আমরা পরদিন সকালে আবারও তারাপীঠে ফিরে আসি। তারাপীঠে এসে ওখানে যা যা দেখেছি প্রত্যেকটি কথাই গুরুদেবকে জানাই। গুরুদেব তখন তাকে আবারও জিজ্ঞাসা করে ওঠে, তাকে বলে, কি প্রস্তুত তো? সে তখন ঘাড় নেড়ে একটা কথাই বলে, হ্যাঁ আমি প্রস্তুত। এমনিতেই যা ঘটছে এতে করে আমাকে একদিন না একদিন মরতেই হবে। তার থেকে ভালো আমি মারা গেলে যদি ওরা বেঁচে যায় তো তাই হোক, কেননা ওদের কষ্টটা আমি কখনোই দেখতে পারবো না। গুরুদেব আর কোনো কথা বাড়ায়নি। আগের রাতের মতোই সেই একই জায়গায় সেই একই সময় আবারও ক্রিয়া শুরু করলেন। আবির দিয়ে বড় করে একটা বৃত্ত অঙ্কন করে বৃত্তের চারপাশে সিঁদুর, কালো মাটি, সরষের তেল মেশানো প্রদীপ এবং বৃত্তের একদম মাঝখানে মানুষের মাথার খুলি আর মোমবাতি রেখে লোকটিকে সেই বৃত্তের ভিতরে বসানো হলো। তবে আমি আর গুরুদেব আমরা কিন্তু বৃত্তের বাইরেই বসলাম। আমি খেয়াল করলাম যে লোকটির চোখে মুখে তখন এক আতঙ্ক ফুটে উঠেছে। তার চোখ মুখ জুড়ে শুধু ভয় আর অসহায়তা কাজ করছে, কারণ সে জানে যে এই ক্রিয়া শেষ হওয়ার আগেই সে মারা যাবে। তাই সে সব জেনেও শুধুমাত্র পরিবারকে বাঁচানোর জন্য ঠোঁট কামড়ে বসে রইল। এদিকে গুরুদেব সে তার কড়া কড়া ভাষায় মন্ত্রোচ্চারণ করে চলল। দূর থেকে তখন শিয়ালদের এক অদ্ভুত ডাক ভেসে আসছে। এছাড়াও পুরো শ্মশান জুড়ে তখন একটা হাওয়ার ঝাপট তৈরি হয়েছে।
প্রদীপ, মোমবাতি যা যা জ্বলছিল সব নিমিষেই নিভে গেল। ওদিকে ওই ব্যবসায়ী সে বৃত্তের মধ্যে বসেই থরথর করে কাঁপতে শুরু করলো, আর তার মুখ দিয়ে বিভিন্ন রকমের অদ্ভুত গর্জন বেরিয়ে আসতে লাগলো, যেন সে নয়, তার মুখ দিয়ে অন্য কেউ কথা বলছে। তবে এরপর যা ঘটলো তা দেখে আমিও বেশ শিউরে উঠলাম। ব্যবসায়ীর চারপাশে হঠাৎ করেই কোথা থেকে যেন একটা ঘন কুয়াশা নেমে এলো, আর সেই কুয়াশার মধ্যে থেকেই কিছু ছায়ার মতন জিনিস হাত বাড়িয়ে ব্যবসায়ীর গলা চিপে ধরল। ব্যবসায়ী তো তখন যন্ত্রণায় পুরো ছটফট করছে, নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা হলো না। কিছুক্ষণের মধ্যেই তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, এবং ছাগল বলি করার পর ছাগল যেরকম থরথর করে কাঁপে, সেই রকম ভাবে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই চোখগুলো উল্টে গেল এবং পুরো শরীরটাই নিস্তেজ হয়ে পড়ল। গুরুদেব এবার চোখ খুললেন। চোখ খুলে বললেন, ক্রিয়া কেটে গেছে, ওর পরিবার এখন সম্পূর্ণ মুক্ত। চলো এখনই ওর দেহটাকে জলে ভাসিয়ে দিই, নয়তো আমরাই ফেসে যাব। সবাই ভাববে আমরা সাধনা করতে গিয়ে ওকে মেরে ফেলেছি, সেক্ষেত্রে হিতে বিপরীত হবে। তো গুরুদেবের কথা মতো আমি আর গুরুদেব আমরা দুজন মিলেই ওর দেহটাকে টেনে নিয়ে গিয়ে দ্বারকার জলে ভাসিয়ে দিই। তবে এই ঘটনার ঠিক 2 দিন পর ওই ব্যবসায়ীর স্ত্রী সঙ্গে কয়েকজনকে নিয়ে তারাপীঠে আসেন। হ্যাঁ, উনি তখন মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। আসলে ঘটনাটা হচ্ছে, আমি যখন তাদের বাড়ি গিয়েছিলাম তখন তিনি মানসিকভাবে নিজের মধ্যে না থাকলেও ওনার সন্তান এবং ওনাদেরকে দেখাশোনার জন্য বাড়িতে যেই মহিলা ছিল তারা কিন্তু আমার পরিচয়, আমি কে, কোথা থেকে এসেছি সবকিছু জানতো। তাই স্বামী বাড়ি না ফিরলে তাদের মুখ থেকেই সবকিছু শুনে উনি তারাপীঠে আসেন, এবং আমার নাম যেহেতু তাদের জানা ছিল তাই আমার নাম খোঁজ করেই তারা আমাদের কাছেও চলে আসেন। তো আমাদের কাছে এসে আমাদেরকে একটা প্রশ্নই করেন যে, আমার স্বামী তো আপনাদের কাছে এসেছিল, তো আপনাদের কাছে আসার পর থেকে ও কিন্তু ওর বাড়ি যায়নি, আপনারা কি ওর কোনো খোঁজ জানেন? গুরুদেব এই কথা শুনে একটা চালাকি করে মিথ্যে কথা বলে। তিনি বলেন, হ্যাঁ, বাড়ির সমস্যা দূর করার জন্য ও এখানে এসেছিল। আমি তো তখন আমার এই শিষ্যকে ওর সঙ্গে তোমাদের বাড়িতে পাঠাই, ওকে দেখে আসতে বলি যে ওখানকার অবস্থা কি। তো পরদিন ওরা যখন আবারও তারাপীঠে এলো তখন আমি আমার এই শিষ্যর মুখ থেকে সবকিছু শুনে তোমাদের বাড়ির দোষ কাটিয়ে ওকে ছেড়ে দিই। ও তো বিকেলের আগে এখান থেকে বেরিয়ে যাই, তারপর তো আমরা আর কিছুই জানি না। গুরুদেবের এই মিথ্যে কথাটা ওরা বিশ্বাস করে, কেননা সত্যি সেই দিনের পর থেকে ওদের বাড়ির সমস্ত দোষ কেটে যায়। তবে ওই ব্যবসায়ীর স্ত্রী সে এবার গুরুদেবের পা ধরে কান্নাকাটি শুরু করে। সে বলে, বাবা, আপনার তো অনেক ক্ষমতা, আপনি এত বড় একটা সমস্যা দূর করলেন, তাহলে আপনি তো আপনার তন্ত্র ক্ষমতার মাধ্যমে এটা জানতেই পারবেন যে ও এখন কোথায় আছে। দয়া করে একটু দেখুন না। গুরুদেব আবার একটা চালাকি করেন। তিনি ধ্যান করার একটা মিথ্যে অভিনয় করেন এবং কিছুক্ষণ পর বলে ওঠেন, এ মা, এ আমি কি দেখলাম? ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, কেন বাবা, কি হয়েছে? আপনি কি দেখলেন? গুরুদেব তখন বলে ওঠেন, মা, বলতে আমার খারাপ লাগছে, কিন্তু সত্যিটা তো বলতেই হবে। তোর সিঁথির সিঁদুর আর নেই। তোর স্বামী দ্বারকার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আসলে ও এত ঋণেই জর্জরিত হয়ে গিয়েছিল যে কি করবে বুঝে উঠতে না পেরে এই পথটাকেই বেছে নেয়।
গুরুদেবের এই কথা শুনে ওরা যথেষ্টই ভেঙে পড়ে। তবে কাউকেই না দোষ দিয়ে, নিজেদের ভাগ্যকে দোষ দিয়ে তারা তারাপীঠ থেকে বিদায় নেয়। তবে ওরা তারাপীঠ থেকে বিদায় নিলে গুরুদেব এবার আমাকে একটা কথা বলে ওঠে। আমাকে বলে, শোনো কাশী, কখনো কখনো কারো ভালো করার জন্য বা কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে বাঁচানোর জন্য মিথ্যে বলতে হয়। তবে শম্ভুনাথ যেরকম হিংসায় বা নিজের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যে কথা বলেছিল, ওই রকম মিথ্যে কখনোই বলা উচিত নয়। অতএব মিথ্যে সেই মুহূর্তে কখনোই বলা উচিত নয় যেই মুহূর্তে মিথ্যে তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, যেটা শম্ভুনাথ করেছে। কিন্তু মিথ্যে এমন একটা মুহূর্তে বলো যাতে করে তোমার বলা মিথ্যেটা মানুষের উপকারে আসে কিংবা মানুষ সত্যিটা জানতে পারে, যেটা আমি করলাম। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন। কেননা এইরকম সত্যি ভৌতিক ঘটনা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রাত 10টায় এই চ্যানেলে আসতেই থাকে। ও হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওতে লাইক করার পর একটা হাইপ বাটন দেখতে পাবেন, প্লিজ ওটাতে ক্লিক করে একটা হাইপ করে দেবেন। কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আপনার কাছে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, বাচ্চা ছেলেটির কোন পা অ্যাক্সিডেন্টে বাদ গিয়েছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে অয়ন মণ্ডল, দক্ষিণ দিনাজপুর থেকে অনুশ্রী দেবনাথ ও রূপম দাস, হুগলি থেকে সুখেন্দু ঘোষ, জবা চক্রবর্তী ও সুরদীপ কুণ্ডু, বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, উত্তর 24 পরগনা থেকে শ্রেয়া দাস মুখার্জি, অসীম নন্দী, চিরঞ্জিত অধিকারী, আরিয়ান মিত্র, আদিত্য রায় ও সমা বোস, হাওড়া থেকে দেবাঞ্জন মাইতি, গৌরব মল্লিক, মিতালি অধিকারী, বাদল খটিয়াল, চিন্ময় মান্না, সরবাণী দত্ত ও রিকা, মুর্শিদাবাদ থেকে সোমনাথ মণ্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্ত ও রাধেশ্যাম পাল, কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৌজাত্য ঘোষ এবং সর্বশেষ নদিয়া থেকে দেবতী বিশ্বাস। তো চলুন আবারও দেখা হবে সোমবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।